সুধা ভারী উৎসাহের সঙ্গে বললে, নিশ্চয়ই পারবি। বলাইবাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবেন না। তাই চল নেপাল, চড়ুবাবাজের কাছে একটা চড় খেয়ে আসবি। ব্যাস, কেল্লা ফতে। পড়তেও হবে না কিচ্ছুই, ঢ্যাং ঢ্যাং করে পাশ হয়ে যাবে। আমিও চড় খাবো, যা থাকে বরাতে। হিস্ট্রিটা ভালো লিখতে পারিনি, তারিখগুলো আমার একদম মনে থাকে না। চল, আর দেরি নয়। হ্যালো বন্ধুরা, আমার অডিও বুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আব্দুল ফাহাদ এবং এখানে আমরা একসঙ্গে গল্পের জগতে হারিয়ে যাব। আপনি যদি বই পড়তে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে পড়তে না পারেন, তাহলে এই চ্যানেল আপনার জন্য। শুধু কানে হেডফোন লাগান, চোখ বন্ধ করুন আর শুনতে থাকুন। আমরা আপনাকে নিয়ে যাব এক অসাধারণ গল্পের দুনিয়ায়। আজ আপনাদের জন্য থাকছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বামী চপেটানন্দ। নেপাল চন্দ্র ওরফে জেনারেল ন্যাপলার সঙ্গে বোধহয় তোমাদের পরিচয় আছে। একবার সে বুদ্ধি খাটিয়ে মিশন স্কুলের গুন্ডা ছেলেদের কেমন জব্দ করেছিল, সে গল্প হয়তো পড়ে থাকবে। নেপাল ছেলেটি দেখতে রোকা পটকা বটে, আর বয়সও খুব কম, কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি আসে যে কেউ তাকে ঘাঁটাতে সাহস করে না। বাংলার মাস্টার বলাইবাবু তার মাথায় গাট্টা মেরে ভারী বিপদে পড়েছিলেন। সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না। নেপাল পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু তবু পরীক্ষার সময় কান্না ভয় হয়। বিশেষত বলাইবাবু ওত পেতে আছেন, একটু সুবিধা পেলেই তাকে ফেল করে দেবেন। বলাইবাবুর ভয়ে নেপাল ভীষণ মনোযোগ দিয়ে বাংলা পড়ছে, কিন্তু তবু প্রাণে শান্তি নেই। কি জানি কি হয়। সেদিন বাংলার পরীক্ষা। ভোরবেলা উঠেই নেপাল সজোরে পড়া মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে। এমন সময় তার বন্ধু সুধা এসে হাজির। সুধা বললে, কিরে, আজও পড়া মুখস্থ করছিস? নেপাল বললে, হ্যাঁ ভাই, আজ যে বাংলার পরীক্ষা। সুধা বললে, বাংলার পরীক্ষায় এত ভয় কিসের? তার চেয়ে চল, কালীতলায় এক নতুন সাধু এসেছেন, তাকে দেখে আসি। সাধু দেখবার মতো মনের অবস্থা নেপালের ছিল না। সে বললে, না ভাই, আজ বলাইবাবু এক্সামিনার, আজ যদি একটা ভুল করি তাহলে আর রক্ষে থাকবে না। সুধার নিজের সাধু দেখবার খুব ইচ্ছা, অথচ একলা যেতেও কেমন বাঁধ থেকে। তাই সে সাধুর বর্ণনা আরম্ভ করলে। বললে, কিন্তু আশ্চর্য সাধু ভাই, তার নাম স্বামী চপেটানন্দ। ভক্তেরা তাকে চড়ুবাবাজি বলে ডাকে। তিনি নাকি যাকে একটি চড় মারেন তার কার্য সিদ্ধি হবেই। নেপাল অবাক হয়ে বললে, হ্যাঁ, তা কখনো হয়? সুধা বললে, হ্যাঁ রে, সবাই বলছে তার চড়ের নাকি অদ্ভুত গুণ। সমরেশ তার ছোট ভাই ক্যাবলার ইয়া বড় পিলে হয়েছিল, চড়ুবাবাজি তাকে একটি চড় মারলেন, ব্যাস, পিলে অমনি ভালো হয়ে গেছে। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ, ভয়ঙ্কর ভালো সাধু, যে যা মানুষ করে যায় তার তা সিদ্ধ হবেই হবে। স্বামীজির চড়ের এমনই মহিমা। নেপালের মাথায় অমনি বুদ্ধি গজাল। সে ভাবতে ভাবতে বললে, আচ্ছা, মনে কর তিনি যদি আমাকে একটা চড় মারেন, তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো? সুধা ভারী উৎসাহের সঙ্গে বললে, নিশ্চয়ই পারবি। বলাইবাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবেন না। তাই চল নেপাল, চড়ুবাবাজের কাছে একটা চড় খেয়ে আসবি। ব্যাস, কেল্লা ফতে। পড়তেও হবে না কিচ্ছুই, ঢ্যাং ঢ্যাং করে পাশ হয়ে যাবে। আমিও চড় খাবো, যা থাকে বরাতে। হিস্ট্রিটা ভালো লিখতে পারিনি, তারিখগুলো আমার একদম মনে থাকে না। চল, আর দেরি নয়। নেপাল আর লোভ সামলাতে পারলে না। দুই বন্ধু তখন বার হল। গঙ্গার ধারে কালীতলা, সেখানে প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে বাঘের চামড়ার উপর চপেটানন্দ স্বামী বসে আছেন। তখনও ভক্তেরা কেউ এসে জোটেনি। সুধা আর নেপাল ভক্তি ভরে তাকে প্রণাম করলে। বাবাজির চেহারাটি চিমড়ে,
মুখে অনেক দাড়িগোঁফ আছে, চোখ দুটি করমচার মতো লাল। তাকে দেখে ভারী তিরিক্ষি মেজাজের লোক বলে মনে হয়। তিনি আবার কথা কন না, সবসময় মৌন হয়ে থাকেন। সুধা আর নেপালকে তিনি হাত তুলে আশীর্বাদ করলেন। চড়ু বাবাজির রুক্ষ চেহারা দেখে নেপালের খুব ভরসা হলো। সে ভাবল, নিশ্চয়ই ইনি খুব তেজি সন্ন্যাসী, এর চর কখনো বিফল হবে না। হাত জোড় করে সে বললে, চড়ু বাবা, আজ আমার বাংলার পরীক্ষা। প্রিপারেশন ভালোই করেছি, তবু ভয় হচ্ছে বলাইবাবু আমাকে গোল্লা খাওয়াবেন, তাই আপনার কাছে এসেছি। আপনি যদি দয়া করে আমাকে একটি চড় মারেন তো বড় ভালো হয়। বেশি জোরে মারবেন না প্রভু, আস্তে মারলেই কাজ হবে। কিন্তু চড়ু মহারাজ তা শুনবেন কেন? তিনি নেপালের গালে একটি ৮২ সিক্কা ওজনের চড় কষিয়ে দিলেন। নেপাল একে দুর্বল, তার উপর হঠাৎ এত বড় চড় আশাই করেনি। সে একেবারে চিৎপটাং হয়ে পড়ে গেল। স্বামী চপেটানন্দ চরটি মেরেই আবার গম্ভীর হয়ে বসে রইলেন। গালে হাত বুলোতে বুলোতে নেপাল উঠে বসল। তার মাথাটা কেমন ঘুলিয়ে গিয়েছিল, কিন্তু তবু কাউকে কিছু বলবার নেই। সে নিজেই তো চড় খেতে চেয়েছে। সুধা তার হাত ধরে টানতে টানতে বললে, চলে আয়, চলে আয় নেপাল, তোর কাজ হয়ে গেছে, এবার নিশ্চয়ই পাশ করবি। সুধা নিজে আর চড় খেল না। বাবাজির চড়ের বহর দেখেই তার পিলে চমকে গিয়েছিল। সে মনে মনে ভাবলে, কি আর হবে চড় খেয়ে, হিস্ট্রির পরীক্ষা তো হয়েই গেছে, এখন চড় খেলে হয়তো কোনো ফলই হবে না। তার চেয়ে নেপাল চড় খেয়েছে, এই ভালো হয়েছে। ভালো কিন্তু মোটেই হয়নি। নেপাল সেদিন বাংলার পরীক্ষা দিলে, কিন্তু চড় খেয়ে তার মাথা ঘুলিয়ে গিয়েছিল বলেই হোক অথবা অন্য যে কোনো কারণেই হোক, বেচারা পাশ করতে পারলে না। বলাইবাবু তাকে অনেক গোল্লা দিলেন, ফলে সে ১০০-র মধ্যে মোটে ১২ নম্বর পেলে। এদিকে কি করে জানি না, স্বামী চপেটানন্দের কাছে চড় খাওয়ার খবরটা ক্রমে স্কুলে রাষ্ট্র হয়ে গেল। সবাই নেপালকে ঠাট্টা করতে আরম্ভ করলে। কেউ বললে, খিরে, চড় খেলেই তবু পাশ করতে পারলি না। কেউ বললে, আর একটা চড় খেয়ে আয়, তাহলে তোর মাথায় বুদ্ধি গজাবে। গিরিন বললে, ন্যাপলা, আমি একটা হনুমান পুষেছি, তুই তার সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে তোর বুদ্ধি বাড়বে। এতদিন বুদ্ধির জন্যে সবাই নেপালকে মনে মনে ভয় করত, তাই এখন তাকে বোকা বলবার সুবিধা পেয়ে সকলেই মনের আনন্দে তাকে খ্যাপাতে শুরু করল। নেপালের মনের অবস্থা সহজেই বোঝা যায়। সে ভারী মুষড়ে পড়ল। চড়ু বাবাজি যে একটা ভণ্ড সন্ন্যাসী তাতে আর সন্দেহ রইল না। যদি সত্যিকার সাধুই হবে, তবে সে ফেল করলে কেন? কয়েকদিন কেটে গেল। তারপর একদিন সন্ধ্যাবেলা সুধার সঙ্গে খেলার মাঠে নেপালের দেখা হলো। নেপাল মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল। সুধা অনেক খোশামত করে তার সঙ্গে ভাব করলে। নেপাল বললে, তুই যত নষ্টের গোড়া। অনুতপ্ত সুধা বললে, আমি তো ভাই জানতুম না, তা এখন আর রাগ করে লাভ কি বল? যা হবার তা তো হয়েই গেছে, তার চেয়ে আয় ওই ভণ্ড বাবাজিটাকে জব্দ করি। চড়ু বাবাজিকে জব্দ করবার মতলব নেপালের মাথায় কদিন থেকেই ঘুরছিল, কিন্তু সে কোনো উপায় ঠিক করতে পারছিল না। দুই বন্ধুতে তখন মাঠে বসে অনেক পরামর্শ করলে, কিন্তু একটিও মনের মতন ফন্দি মাথায় এলো না। নেপাল তখন বুকে ঘাড় গুজে ভাবতে শুরু করলে। ৮ ঘন্টা পরে সে হঠাৎ লাফিয়ে উঠে বললে, হয়েছে, এবার বাবাজিকে চড় মারার মজা টের পাইয়ে দেব। হুম, মহাবীর। সুধা আশ্চর্য হয়ে বললে, মহাবীর কি? নেপাল বললে, গিরিন্দার মহাবীর। এখন চল, কাল সকালে সব ঠিক হবে, গিরিন্দাকেও দলে নিতে হবে। পরদিন সকালবেলা স্বামী চপেটানন্দ তার বাঘের চামড়ার উপর শুয়েছিলেন, আর দুজন ভক্ত তার পা টিপে দিচ্ছিল। এমন সময় গিরিন, সুধা আর নেপাল গুটি গুটি সেখানে গিয়ে উপস্থিত। গিরিনের কোলে একটি ৭-৮ বছরের ছেলে কিংবা মেয়ে, আগাগোড়া র্যাপারে ঢাকা। দেখে মনে হয় বুঝি তার ভারী অসুখ করেছে, তাই তাকে চড়ু বাবাজির চড় খাওয়াবার জন্যে আনা হয়েছে। এরকম রোগী
বাবাজির কাছে রোজই 2-4 জন আসে। 3 জনে স্বামীজিকে দণ্ডবোধ করলে। একজন ভক্ত গিরিনের কোলের র্যাপার ঢাকা মূর্তিটি দেখিয়ে বললে, এর কি হয়েছে? নেপাল বিনীত স্বরে বললে, ওর বড় অসুখ, তাই বাবাজির কাছে নিয়ে এসেছি, উনি যদি দয়া করে ওকে ভালো করে দেন। ভক্ত বললে, তা ভালো করে দেবেন, ওর কী রোগ হয়েছে? নেপাল বললে, তা তো জানি না, কিন্তু ও কথা বলতে পারে না। এখন বাবাজি যদি ওর মুখে কথা ফুটিয়ে দেন তো বড় ভালো হয়। আমরা 5 টাকা মানত করেছি, বাবাজির পায়ে প্রণামী দেব যদি ওকে ভালো করে দিতে পারেন। প্রণামের কথা শুনে চপেটানন্দ উঠে বসলেন। ভক্ত বললে, ওই আর বেশি কথা কি, প্রভু চড় মেরে অনেক বড় বড় রোগ ভালো করেছেন, ওকে কাছে নিয়ে এসো। নেপাল বললে, কিন্তু ও বড় রাগী, আর কিছুতেই মুখ খুলতে চায় না। ভক্ত বললে, তাতে ক্ষতি নেই, বাবার চড় খেলেই সব রোগ সেরে যাবে। কথা কইতে পারবে তো? খুব পারবে, 2 দিনের মধ্যেই মুখে খই ফুটবে। গিরিন তখন কোলের রোগীটিকে নিয়ে এগিয়ে এলো, আর চপেটানন্দ স্বামী মারলেন তার গাল লক্ষ্য করে এক প্রচণ্ড চড়। অমনি হুলুস্থুল কাণ্ড। চড় খেয়ে র্যাপারের ভেতর থেকে বেরিয়ে এলো রোগী নয়, প্রকাণ্ড একটি খোদা হনুমান। সে হচ্ছে গিরিনের পোষা হনুমান, তার নাম মহাবীর। মহাবীর ভয়ঙ্কর রাগী, গিরিন ছাড়া আর কারো শাসন মানে না। সে একেবারে চড়ু বাবাজির ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। ভক্ত 2 জন বাবাগো বলে টেনে দৌড় মারলে। চড়ু বাবাজির সঙ্গে মহাবীরের রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মহাবীরের গায়ে ভীষণ জ্বর, সে বাবাজির ঘাড়ে এক কামড় বসিয়ে দিলে। বাবাজির আর মৌনব্রত রইল না, তিনি খেলো রে, গেলুম রে, বাবারে বলে চিৎকার করতে লাগলেন। মহাবীর কিন্তু ছাড়ে না, সে একে হনুমান, তার উপর চড় খেয়ে বেজায় চটে গিয়েছিল। চিমড়ে চড়ু মহারাজ তাকে সামলাবেন কি করে? সে আঁচড়ে কামড়ে দাড়ি গোফ ছিঁড়ে বাবাজির অবস্থা শোচনীয় করে তুললে। নেপাল, গিরিন আর সুধা দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। আরও অনেক লোক জুটে গেল। নেপাল মাঝে মাঝে বলতে লাগল, প্রভু, মহাবীরের মুখে কথা ফোটাতে পারলেন না? প্রভুর তখন প্রাণ কণ্ঠাগত হয়ে এসেছে, তিনি আর কি করেন, শেষে দৌড়ে গিয়ে গঙ্গায় লাফিয়ে পড়লেন। মহাবীর তীরে দাঁড়িয়ে তাকে মুখ ভ্যাংচাতে লাগল। স্বামী চপেটানন্দ সেই যে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে পালালেন, আর ফিরে এলেন না। তিনি যে সত্যিকার সাধু নন, একজন ভণ্ড তপস্বী, তা শহরের লোকেও ক্রমে বুঝতে পারলে। কারণ দেখা গেল তিনি যাদের চড় মেরেছিলেন তারা কেউ সিদ্ধিলাভ করতে পারেনি। ফেল হওয়ার দুঃখ নেপালের একেবারে যায়নি বটে, কিন্তু সে যে প্রতিশোধ নিতে পেরেছে এই আনন্দেই বিভোর হয়ে আছে। স্কুলের ছেলেরা আর তাকে কেউ ঠাট্টা করে না। গল্পের সমাপ্তি এখানেই।